আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে বাজেট, এবং সেইটা 2024 এবং 2025-এর বাজেট, এবং সেগুলিরই কী কিছু হাইলাইটস সেগুলো আজকে আমরা দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক। কি বলছে দেখো প্রথমে, দিস ইয়ার দ্য সিক্সথ বাজেট প্রেজেন্টেড by the current finance minister and the last one of the PM Modi government second session. তো নির্মলা সীতারামন তার সিক্সথ বাজেট এই বছর প্রেজেন্ট করছেন। উনার এর আগের লাস্ট 5 ছিল হচ্ছে ফুল বাজেট। দেখো, এই যে বাজেটটা আমরা এখন ঘোষিত হয়েছে সেটা কিন্তু ইন্টারিম বাজেট। এবং কি ইন্টারিম বাজেট আমরা জানবো, কেনই বা ইন্টারিম বাজেট। তো এটা হচ্ছে ইন্টারিম বাজেট, কাজে এর আগে 5টা পূর্ণাঙ্গ বাজেট বা ফুল বাজেট উনি পেশ করেছেন, এবং এই সিক্সথ ইন্টারিম বাজেট নিয়ে মোট 6টা বাজেট কিন্তু উনি পেশ করেছেন। কেমন? আর বর্তমান যে সরকার রয়েছে মোদি সরকার, সেই মোদি সরকারের সেকেন্ড যে টার্ম, সেই সেকেন্ড টার্মের এটা কিন্তু লাস্ট বাজেট। ওকে, ফুল বাজেট আমরা নতুন মানে জেনারেল ইলেকশনের পর নতুন যে সরকার আসবে সেই সরকার জুলাই মাসে সম্ভবত সেটা লোকসভা ইলেকশনের পরে পেশ করা হবে। ইন্টারিম বাজেট কাকে বলে? ইন্টারিম বাজেট হচ্ছে যখন কোনো জেনারেল ইলেকশন সামনে থাকে তখন সরকার কি করে, সম্পূর্ণ বাজেট কিন্তু পেশ করে না, একটা রূপরেখা পেশ করে, একটা আউটলাইন পেশ করে যে আমরা এইগুলো করতে চলেছি। ঠিক আছে, কারণ তারা তো শিওর নয় যে নতুন সরকার তাদেরই সরকার আসবে কি না, নাকি অন্য কোনো পার্টি থেকেও আসতে পারে। ঠিক আছে, তো সেই কারণে এটা কিন্তু একটা ইন্টারিম বাজেট। এই বাজেটের বহু কিছু দিক আছে যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে এক একটা সেকশন ধরে ধরে আলোচনা করব। তো মূল যে মেন ফোকাস সেটা কিন্তু ফিসকাল কনসলিডেশন। ফিসকাল ওয়ার্ড কথার হচ্ছে সামথিং রিলেটেড টু মানি, আর কনসলিডেট করার মানে আমরা জানি সেটাকে পুঞ্জীভূত করা, একত্রিত করা। তো ফিসকাল কনসলিডেশন জিনিসটা কি? এই ফিসকাল কনসলিডেশনটা কিন্তু সমস্ত সেক্টরেই কিন্তু এই সরকার এই বাজেটে করতে চেয়েছেন। কেমন? এবার আমরা যদি দেখি হোয়াট ইজ ফিসকাল কনসলিডেশন, দেখো এখানে কিছু টার্মিনোলজি আমরা জেনে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। ফিসকাল ডেফিসিট, এটা বুঝলেই আমরা বুঝবো ফিসকাল কনসলিডেশন জিনিসটা কি। একটু ছোটোভাবে যদি আমরা বুঝি যে মোট আয়, ঠিক আছে, মোট আয় এবং মোট ব্যয়, যখন বাড়িতে আমাদের বড়রা যখন সংসার চালায় তখন কি করে, আমাদের টোটাল যে ইনকাম আমরা চেষ্টা করি সেই টোটাল ইনকামের মধ্যে আমাদের এক্সপেন্ডিচারটাকে সীমিত রাখা, এবং কোনো কোনো ক্ষেত্রে ইনকামের থেকে এক্সপেন্ডিচার যেন একটু কম হয়, এবং সেটা আমরা সেখান থেকে যেন কিছুটা অংশ রেখে দিতে পারি ভবিষ্যতের জন্য। কিন্তু এটা যদি দেশের হিসাবে আমরা ভাবি, দেশ তো একটা বড় ব্যাপার হয়ে গেল, অনেক কিছু এর মধ্যে আসে, ফলে এটা কখনোই সম্ভব হয় না যে আমার দেশের যেটা টোটাল ইনকাম আর আমার যেটা টোটাল এক্সপেন্ডিচার এটা সবসময় সমান হবে বা এক্সপেন্ডিচারটা ইনকামের থেকে কম হবে। এটা হয় না, ইন জেনারেল হয় না। কি হয়, এক্সপেন্ডিচারটা সবসময় বেশি থাকে, ফলে কি হয়, মাইনাস হলো। আমার ইনকাম যদি 100 টাকা হয়, এক্সপেন্ডিচার যদি 120 টাকা হয়, তাহলে আমার 20 টাকা ডেফিসিট হলো। তো এইটা আমি বোঝার জন্য সহজ করে বোঝালাম, বিষয়টা এতটা এরকম নয়, তো তোমরা কনসেপ্টটা এভাবে ডেভেলপ করতে পারো। তো ফিসকাল ডেফিসিট হচ্ছে সেই ডেফিসিট, কি বলছে দেখো, ইজ আ শর্টফল ইন আ গভর্নমেন্টস ইনকাম কম্পেয়ার টু ইটস স্পেন্ডিং। যতটা আমি স্পেন্ড করছি, বিভিন্ন কারণে হতে পারে, বিদেশ থেকে আমি ঋণ নিয়েছি, বিভিন্ন ডেভেলপমেন্ট করেছি, বিভিন্ন ক্ষেত্রে আমার খরচা হয়েছে আমার ইনকামের থেকে, তো সেই ডেফিসিটটাই হয়ে গেল ফিসকাল ডেফিসিট। এটাকে কিন্তু আমরা বাজেট ডেফিসিটও বলে থাকি। ওকে, এবার এই ফিসকাল ডেফিসিটটা নির্ধারণ করা হয় কীভাবে? এটা নির্ধারণ করা হয় পার্সেন্টেজের মাধ্যমে, জিডিপির মাধ্যমে। না, হোয়াট ইজ জিডিপি? জিডিপি হচ্ছে তোমার দেশের
টোটাল যে ইনকাম তোমার দেশে যা যা উৎপন্ন হয় সমস্ত জিনিসের টোটাল যে কস্ট, টোটাল যে মূল্য, সেটাই হলো কিন্তু জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কি বলছে? দ্য টোটাল ভ্যালু অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ কান্ট্রি ইন 1 year। প্রতি বছর টোটাল যে পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সেই টোটাল প্রোডাক্টের টোটাল যে মূল্য, যে ভ্যালিউ, সেটাই কিন্তু ওই দেশের জিডিপি। তো সেই জিডিপির ওপর বেস করে আমরা ফিসকাল ডেফিসিট দেখি এবং সেটা কিন্তু পার্সেন্টেজের আকারে প্রকাশ করা হয়। আরেকটা টার্ম তোমরা লাস্টে পাচ্ছ, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার জিনিসটা কি? ধরো তুমি কোথাও বেড়াতে গেছো, তোমার কাছে 50,000 টাকা হয়েছে, তুমি বললে ঠিক আছে অনেক দিন বাড়িতে আছি, চলো কোথাও থেকে বেরিয়ে আসি। তো তুমি কোথাও বেড়াতে গেলে, তোমার খুব ভালো হলো, তোমার ভালো হ্যাপি এক্সপিরিয়েন্সেস হলো, তোমার মাইন্ড ফ্রেশ হলো, তুমি বাড়ি চলে এলে। তার মানে আলটিমেটলি কিন্তু তুমি ওই টাকাটা কনজিউম করে নিলে, খরচা করে নিলে, তার বদলে কিন্তু তুমি কিছু পেলে না। সে তুমি কোনো, তোমার বেশ কিছু টাকা আছে, তুমি কিছু ভালো খাবার কিনে নিয়ে এলে, খেয়ে নিলে, তো ইউ কনজিউমড ইট, রাইট? তো তুমি যখন সেটা কনজিউম করে নিলে, তোমার কিন্তু সেইটার কোনো অস্তিত্ব থাকলো না। কিন্তু ধরো তুমি কোনো একটা মেশিনারি কিনলে, সে সহজভাবে বোঝো যে কোনো একজন ছোট ব্যবসায়ী, সে কী করলো, তার কিছু টাকা হয়েছে, সে সেটা থেকে একটা জেরক্স মেশিন কিনলো। এইবার তার কিন্তু টাকাটা খরচা হলো জেরক্স মেশিনটা কিনতে, কিন্তু সেটা কী করলো, সেই জেরক্স মেশিনটার মাধ্যমে সে ব্যবসা করে ইনকাম করতে শুরু করলো। তাহলে এটাও কিন্তু এক্সপেন্ডিচার, কিন্তু এই এক্সপেন্ডিচারটা কি হচ্ছে, ইন লং রান আমাদেরকে কিন্তু একটা ইনকাম দিচ্ছে, একটা রিভার্স ইনকাম দিচ্ছে। কাজে এটা কিন্তু অ্যাসেট হিসাবে আমরা দেখব, এটা কনজিউমেবল জিনিস নয়, নন কনজিউমেবল অ্যাসেট, এবং এটা আমরা একটা ইনভেস্টমেন্ট হিসেবেও দেখব। তো আমাদের সরকার, প্রতিটি দেশের সরকারও তাই করে। তারা কি করে, বিভিন্ন প্রকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন প্রকার কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন জায়গায় তারা কিন্তু এরকম ক্যাপিটাল এক্সপেন্ডিচারও করে থাকে, যেটা তাৎক্ষণিকভাবে এক্সপেন্ডিচার, কিন্তু ইন লং রান ইট ইজ অ্যান ইনভেস্টমেন্ট, রাইট? তো এই টার্মগুলো আমরা জানলাম। এবার এই বাজেটে আমরা আগের স্লাইডে চলে আসি। এই বাজেটে মূল ফোকাস কি ছিল? এই ফিসকাল কনসলিডেশন, এই ঋণটা, এই ডেটটা যতটা কমানো যায়, ঠিক আছে? একদম নীল তো করা যাবে না, কিন্তু হ্যাঁ কমানো যাবে। তো এটা বিভিন্ন ক্ষেত্রে দেখো, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, গ্রিন গ্রোথ ভেরি ইম্পর্ট্যান্ট, গ্রিন গ্রোথের ক্ষেত্রে, রেলওয়েজের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা গেছে। আর একটা থাকে, দেখবে আমাদের, বিশেষ করে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে, যখনই বাজেট ঘোষণা হয় আমাদের মধ্যে একটা হিড়িক থাকে, আরে ট্যাক্সের কি হলো, ট্যাক্স কিছু বাড়ালো, কিছু কমালো, দেখি আমার ট্যাক্স লাগবে কি না। তো এই সম্পর্কে বলি, যেহেতু এটা ইন্টারিম বাজেট, সেজন্য ইন্টারিম বাজেটে কিন্তু ট্যাক্স নিয়ে কোনো রকম চেঞ্জেস কিছু জেনারেলি করা হয় না, সেটা ফুল বাজেটে করা হয়। তো ডেফিনেটলি যেহেতু এটা ইন্টারিম বাজেট, এখানে কিন্তু নো চেঞ্জ ইন ট্যাক্স রেটস, আইদার ইন ডাইরেক্ট ট্যাক্স অর ডাইরেক্ট ট্যাক্স, রাইট? তো এখানে কিছু আমরা কি পয়েন্টস পাবো, কিছু কি টপিক পাবো যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম আছে FY25, ফিনান্সিয়াল ইয়ার 25। তো হোয়াট ইজ দ্য ফিনান্সিয়াল ইয়ার, এটা একটু বুঝে নাও। আমাদের সাধারণভাবে প্রত্যেকটা বছর শুরু হয় জানুয়ারি মাস থেকে, শেষ হয় ডিসেম্বর মাসে, কিন্তু ফিনান্সিয়াল ইয়ার কিন্তু বছরের মাঝামাঝি, অলমোস্ট মাঝামাঝি থেকে শুরু হয়। প্রত্যেক বছর এপ্রিল মাস থেকে একটা ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয় এবং সেটা শেষ হয় পরের বছর মার্চে গিয়ে। সে এই যে ফিনান্সিয়াল ইয়ার FY25, এই FY25 হচ্ছে এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারটা বোঝাচ্ছি আমরা, 24-25, মানে এটা শুরু হবে তোমার 2024 সালের এপ্রিল মাসে এবং শেষ হবে 2025 সালের মার্চ মাসে গিয়ে, ঠিক আছে? তাহলে এটা এখন শুরু হবে, তাহলে এখন চলছে কি, এখন চলছে FY বা ফিনান্সিয়াল ইয়ার 24, যেটা শুরু হয়েছিল 2023 সালের এপ্রিল মাসে এবং শেষ হবে 2024 সালের মার্চ মাসে। ক্লিয়ার? তো এখানে কি বলছে, যে সামনে যে ফিনান্সিয়াল ইয়ারটা আমাদের আসতে চলেছে FY25,
এই FY25-এ ফিসকাল ডেফিসিটের টার্গেট কত করা হয়েছে? 5.1% অফ জিডিপি। আমি আগেই বলেছিলাম যে এগুলোকে জিডিপির নিরিখে পার্সেন্টেজে আমরা বিচার করে থাকি, তো এখানেও তাই দেখাচ্ছে যে 5.1% অফ জিডিপি এটা কিন্তু টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ফর দ্য নেক্সট কামিং ফিনান্সিয়াল ইয়ার। আর কি বলছে, যেটা কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার রানিং FY24 মানে 2023-24, এই ফিনান্সিয়াল ইয়ারে এই ফিসক্যাল ডেফিসিটটা কিন্তু ছিল 5.9% অফ জিডিপি, এবং সেটাকেও কারেকশন করা হয়েছে, সেটাকেও আরেকটু কমিয়ে আনা হয়েছে এবং সেটাকে করা হয়েছে 5.8% অফ জিডিপি। ঠিক আছে, এখানে একটা ইনফরমেশন পড়ে রাখো। অ্যাজ অফ January 31, 2024, ইন্ডিয়াস ফিসক্যাল ডেফিসিট ফর দ্য ফার্স্ট 9 মান্থস, এই 9 মাস আমাদের হয়ে গেছে, এই ফার্স্ট 9 মান্থসে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে FY24-এ সেটা হচ্ছে কত? 9.82 ট্রিলিয়ন, অর আমরা পার্সেন্টেজে বলতে গেলে 55% অফ দ্য অ্যানুয়াল এস্টিমেট অফ রুপিস 17.87 ট্রিলিয়ন, যেটা আমাদের এস্টিমেট আছে তার 9.82 ট্রিলিয়ন কিন্তু অলরেডি আমাদের ফিসক্যাল ডেফিসিট হয়েছে। ডেফিনেটলি আমরা বলতে পারি এটা একটা ভালো ফিগার, তাই না? তো এরপরে এখন চলছে ফিনান্সিয়াল ইয়ার 24, আসতে চলেছে ফিনান্সিয়াল ইয়ার 25, এবং তারপরের যে ফিনান্সিয়াল ইয়ার FY26, কেমন? তো সেই ফিনান্সিয়াল ইয়ারে যেটা 25-এর কখন শুরু হবে? এপ্রিলে শুরু হবে, শেষ হবে 2026 সালের মার্চে। তো কামিং ফিনান্সিয়াল ইয়ারের জন্য তো ফিসক্যাল ডেফিসিটের টার্গেট করা হয়েছে 5.1% অফ জিডিপি, তাই না? এবং এটাকে তারপরের ফিনান্সিয়াল ইয়ারে আমরা আরও কারেকশন করে নিয়ে আসবো এবং সেটাকে করব কত? 4.5%। তাহলে দেখেছো আমাদের বাজেটের মেন যে ফোকাস সেটা কিন্তু কি? ফিসক্যাল কনসলিডেশন। আমাদের আয় এবং ব্যয়ের মধ্যে যতটা সম্ভব একটা ব্যালেন্সে নিয়ে আসে। ঠিক আছে, এবার FY24 ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেট অ্যাট 11.1 লাখ ক্রোর, 11.1%। ঠিক আছে, কি বলছে যে ফিনান্সিয়াল ইয়ার 24-25-এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমরা আগে জেনেছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? ভবিষ্যতের কথা ভেবে ইনভেস্টমেন্ট হিসাবে নন কনজিউমেবল অ্যাসেটস, এইগুলোর জন্য আমরা যে ইনভেস্টমেন্ট করি দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেই এক্সপেন্ডিচারে আমাদের মোট যে টাকা, সেটা কত টাকা? দেখো এখানে করা আছে 30.80 লাখ ক্রোর। এই 30.80 লাখ ক্রোরের মধ্যে 11.1 লাখ ক্রোর আমরা ইনভেস্ট করব কোথায়? ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি ইন লং রান এই এক্সপেন্ডিচারটা কিন্তু আমার আরেকটা ইনকাম সোর্স বা আমাদের কান্ট্রির ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করবে। সো উই ক্যান ডেফিনেটলি সে ইন আদার ওয়ার্ডস দিস ইজ অলসো অ্যান ইনভেস্টমেন্ট। ঠিক আছে, পরের পয়েন্টে কি বলছে? দ্য রিভাইজড এস্টিমেট অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার ফর FY24 ইজ 44.90 লাখ ক্রোর ইনফ্লেশন। দেখো ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি আমরা জানি, ইনফ্লেশন কিন্তু থাকবেই। ঠিক আছে, কিন্তু সেটাকে যতটা কম করা যায়। তো এই গভর্নমেন্টের টার্গেট দেখছো তাদের বাজেটের মাধ্যমে, একটা গভর্নমেন্টের টার্গেট তাদের বাজেটের মাধ্যমে সেটা কি হয়? প্রতিফলিত হয়, সেটা আমরা বুঝতে পারি, সাধারণ মানুষ বুঝতে পারে। তো এখানে আমরা দেখছি যে ব্যালেন্স করে আনার চেষ্টা হচ্ছে আয় এবং ব্যয়ের মধ্যে। তো ইনফ্লেশন রেটও থাকবে কিন্তু সেটা অনেকটা ব্যালেন্সড হওয়ার চেষ্টা করবে। তো এখানেও দেখো টার্গেট ব্যান্ড কত করা হয়েছে? 2% থেকে 6%। আরেকটা খুব ভালো এখানে ইনফরমেশন আমরা পেয়েছি, দেখো ইকোনমিক গ্রোথ হ্যাজ পিকড আপ অ্যান্ড দ্য অ্যাভারেজ রিয়েল ইনকাম অফ পিপল ইনক্রিজড বাই 50%। রিয়েল ইনকাম অফ অ্যান ইন্ডিভিজুয়াল এটা কিন্তু প্রায় 50% বেড়েছে, ডিমান্ড করছে এই বাজেটের মাধ্যমে। যে সাধারণ মানুষের আয় কারোর যদি 100 টাকা হয়ে থাকে সেটা 50% বেড়ে 150 টাকা হয়েছে। ঠিক আছে, এটা এই বাজেটে ক্লেম করা হচ্ছে। এবার ফাইন্যান্স মিনিস্টার আমাদের অ্যানাউন্স কি করেছে যে 40,000 নর্মাল রেল বগিজ এগুলোকে কনভার্ট করে দেওয়া হবে কিসে?
বন্দে ভারতে। আমরা দেখছি যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ আসছে, একটা বড় ডেভেলপমেন্ট আসছে, বিভিন্ন সেক্টরে চেঞ্জেস আসছে, স্টেশনসগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ছে। তো মেনি চেঞ্জেস আর হ্যাপনিং, ডেভেলপমেন্টস আর হ্যাপনিং। অ্যামং ওয়ান অফ দেম কী হচ্ছে, 40,000 রেল বগিজ যেগুলোকে কনভার্ট করা হবে বন্দে ভারতে। এছাড়া কি করা হবে, কি রেল যে মেন যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো কি বিভিন্ন জায়গায় রেলওয়ে, মেট্রো রেলওয়ের সম্প্রসারণ। কারণ মেট্রো রেলওয়ে ইজ আ ফাস্ট কমিউনিকেশন মিডিয়াম, রাইট? আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্টার সিটির ক্ষেত্রেও আমরা যদি এটা সম্ভব হয়, এটা একটা ফাস্ট কমিউনিকেশন আমাদের তৈরি করবে। এখনও হয়নি, ইন ফিউচার মে হ্যাপেন। তো মেট্রো রেলওয়ের বিভিন্ন জায়গায় সম্প্রসারণ হচ্ছে বা কাজ চলছে। আমরা দেখেছি আমাদের স্টেট কলকাতাতে তো সেটা অলরেডি চলছে, বিভিন্ন জায়গা কানেক্টেড হচ্ছে। আর কি হয়েছে, নমো ভারত, এটা একটা প্রজেক্ট। নমো ভারতের মাধ্যমেও কিন্তু এগুলো আরও এক্সপ্যানশন ঘটছে বিভিন্ন শহরে। এছাড়া কি খুব ইম্পর্টেন্ট, দেখো 3টে রেলওয়ে করিডোর অ্যানাউন্স করা হয়েছে। সেই 3টে রেলওয়ে করিডোর কি কি, দ্য পোর্ট কানেক্টিভিটি করিডোর, দ্য এনার্জি মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডোর, অ্যান্ড দ্য থার্ড দ্য হাই ট্রাফিক ডেন্সিটি করিডোর। এই 3টে করিডোরের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে। এবার আমরা চলে আসি গ্রিন এনার্জি। গ্রিন এনার্জি নিয়ে অনেক গ্লোবাল সামিট হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, এনভায়রনমেন্টালিস্টরা অনেক কিছু বলছে। তো দেখা যাক এই বাজেটে গ্রিন এনার্জি নিয়ে কি বলা হয়েছে। এই বাজেটে যেটা বলা হয়েছে, বাই দ্য ইয়ার 2070 আমরা নেট জিরো কার্বন এমিশনের পথে হাঁটব। মানে 2070 সালে আমরা কার্বন এমিশন আমাদের 0% হবে টু দ্য এনভায়রনমেন্ট, রাইট? তো এটা একটা লং টার্ম প্রসেস, ডেফিনেটলি। এত বড় দেশ, ডেভেলপিং কান্ট্রি, তো ইট উইল টেক টাইম। তো এর জন্য আমরা কি করব, এই বছর তোমরা এটা আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারো। 22 জানুয়ারি আমাদের পিএম নরেন্দ্র মোদীজি উনি কী করেছেন, একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তো সেটা কি স্কিম বলেছিলেন সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, ঠিক আছে? তো ওই স্কিমের মাধ্যমে উনি কি বলেছিলেন, রুফটপ সোলারাইজেশন। সোলার প্যানেল বসানো হবে রুফটপে 1 crore হাউস হোল্ডে, এবং এইটার মাধ্যমে কি হবে, প্রত্যেক মাসে 300 ইউনিট ইলেকট্রিসিটি ওই বাড়ি ফ্রি অফ কস্টে পাবে। এটা একটা স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। তোমরা এই স্কিমটার নাম আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং এটা কিন্তু এ স্টেপ টুয়ার্ডস গ্রিন এনার্জি, রাইট? এছাড়া কি, ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং উইল বি প্রোভাইডেড ফর হার্নেসিং অফশোর উইন্ড এনার্জি পোটেন্সিয়াল ফর দ্য ইনিশিয়াল ক্যাপাসিটি অফ 1 গিগাওয়াট। আমরা জানি যে বায়ু শক্তিটাও কিন্তু নন কনভেনশনাল, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট শক্তি, তাই না? তো এখানে কি করা হচ্ছে, অফশোর মানে সমুদ্র তট থেকে একটু দূরে, মানে একটু গভীর সমুদ্রের দিকে, বিভিন্নভাবে মেবি এটা উইন্ডমিলের সাহায্যে অর এনি আদার ইনফ্রাস্ট্রাকচারাল টেকনোলজি ইউজ করে কি হবে, সেখান থেকে কিন্তু এনার্জি উৎপন্ন করার চেষ্টা হবে। এবং প্রাইমারি যে থ্রেশহোল্ডটা করা হয়েছে, যে টার্গেটটা করা হয়েছে, সেটা হচ্ছে 1 গিগাওয়াট, রাইট? এখানে দেখো আমরা একটা টার্ম পেয়েছি, হোয়াট ইজ ভায়াবিলিটি ফান্ডিং, গ্যাপ ফান্ডিং। এটা আমরা একটু আগে জেনে নিই। দেখো কি বলছে, ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং কি। ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং হচ্ছে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, পিকিউ, একটা পার্টনারশিপ। দেখো কোনো সেক্টর, প্রাইভেট সেক্টর যখন কোনো ব্যবসা করতে যাবে, তখন কিন্তু ওর লাভের দিকটাই আগে বিচার করবে, তাই না? ও তো ওখানে কোনো চ্যারিটি করতে তো যাবে না, তো লাভটা আগে দেখবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ইকোনমিক্যালি হয়তো সেটা হলে ইকোনমিক্যালি আমাদের দেশ সমৃদ্ধ হবে, আরও শক্ত হবে আমাদের দেশের ইকোনমি, কিন্তু অ্যাট প্রেজেন্ট প্র্যাকটিক্যালি দেখতে গেলে এটা কিন্তু এখন কমার্শিয়ালি কিন্তু খুব একটা ভায়াবল নয়, খুব একটা প্র্যাকটিক্যাল নয়। তো গভর্নমেন্ট বললো যে ঠিক আছে, নো প্রবলেম, তুমি টাকা ইনভেস্ট করতে চাইছো না তো ঠিক আছে, আই উইল হেল্প ইউ। তোমার স্কিল্ড লেবার আছে, তোমার ভালো ভালো মেশিনারি আছে,
তো আমার ফান্ডিং তুমি নাও, তোমার লেবার, তোমার ম্যান ফোর্স তুমি দাও, তোমার মেশিনারি তুমি দাও, এবং তুমি এই প্রজেক্টটা করো। তো গভর্নমেন্টের কী লাভ? গভর্নমেন্ট তো এটা তো এমনিতে করতে পারছিল না। আর প্রাইভেট সেক্টর কি দেখলো, ঠিক আছে আমার যদি টাকার সমস্যা মিটে যায়, আই ক্যান ডু দিস। তো এটার মাধ্যমে আমাদের ইকোনমি স্ট্রেনদেন হলো। এই যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ইকোনমি, দিস ইজ কল্ড ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং। এটা কে করে থাকে? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করে থাকে। এবং এটার মাধ্যমে কিভাবে টাকাটা দেওয়া হয়, দেখো এখানে বলা আছে, প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইন টার্মস অফ গ্র্যান্টস, গ্র্যান্ট আকারে দেওয়া হতে পারে, ওয়ান টাইম অর ডেফার্ড, ওয়ান টাইম বা ডেফার্ড আকারে দিতে পারে। কাকে দেয়? কোন কোন ক্ষেত্রে দেয়? টু ইকোনমিক্যালি ডিজায়ারেবল বাট কমার্শিয়ালি আনভায়াবল ইনফ্রাস্ট্রাকচার, দেখো অনলাইন করা আছে। এই ধরনের প্রজেক্টসের ক্ষেত্রে কিন্তু করা হয় যাতে করে এই প্রজেক্টসগুলো ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো এখানে গ্রিন এনার্জি, এবার আমরা আগের স্লাইডে চলে আসি, এই গ্রিন এনার্জিটাও কিন্তু অনেকটা এইরকম একটা ভবিষ্যতের একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তো যাতে করে প্রাইভেট সেক্টররা ইন্টারেস্ট দেখায়, সেই জন্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে কিন্তু ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং করা হয়ে থাকে এদেরকে, যাতে করে এরা এগিয়ে আসে এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তারা করে। ক্লিয়ার? তো এছাড়া আরও কি হচ্ছে দেখো, কোল গ্যাসিফিকেশন অ্যান্ড লিকুইফিকেশন ক্যাপাসিটি অফ 100 মিলিয়ন টনস, যেটা কিন্তু একটা 2030 বাই 2030 100 মিলিয়ন টন কোল গ্যাসিফিকেশন অ্যান্ড লিকুইফিকেশন যাতে ক্যাপাসিটি আমাদের মধ্যে ডেভেলপ করে, সেটার একটা টার্গেট কিন্তু নেওয়া হয়েছে। আর একটা জিনিস আমরা যে কোনো মেট্রো সিটিতে দেখছি যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বাস বা ই বাস কিন্তু বেশ পরিমাণে ইন্ট্রোডিউসড হয়েছে। তো এটা আরেকটা টার্গেট ফিক্স করা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট সংস্থাকে বলছে যে তোমরা যত পরিমাণে ই বাস, ই রিক্সা যত তোমরা প্রডিউস করবে, তো আমরা কিছু কিছু ফান্ডিং বা ওয়ান টাইম গ্র্যান্ট কিন্তু তোমাদেরকে দিয়ে থাকবো। তো এইখানেও কিন্তু গ্রেটার অ্যাডপশন অফ ই বাসেস ফর পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কস উইল বি এনকারেজড। সো দিজ আর অল দ্য পয়েন্টস which have been highlighted in the field of green energy in our budget, right? তো এরপরে আমরা চলে আসি ট্যুরিজমের ক্ষেত্রে। তো ট্যুরিজম নিয়ে তো কিছুটা আমরা সবাই জেনে গেছি, লাক্ষাদ্বীপ ইস্যু, মালদ্বীপসের সঙ্গে আমাদের একটা রিলেশনে ব্রিচ হয়েছে। তো দেখা যাক ট্যুরিজমের কি হয়েছে। ট্যুরিজম বিভিন্ন স্টেটকে বলা হচ্ছে যে তারা যেন আইকনিক ট্যুরিস্ট সেন্টার, এই আইকনিক ট্যুরিস্ট সেন্টার যেন তারা ডেভেলপ করে, এনকারেজ করে, সেখানে বিভিন্ন ফেসিলিটিস, অ্যামিনিটিস দেয়। এবং যদি স্টেট সেগুলো করে, কনসার্নড স্টেট যদি সেটাতে বেশি পরিমাণে ইনভেস্ট করে, চিন্তাভাবনা করে, ডেভেলপমেন্ট করে, তাহলে কিন্তু একটা লং টার্ম ইন্টারেস্ট ফ্রি লোন সেই কনসার্ন স্টেটকে কিন্তু প্রোভাইড করা হবে ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, আর কি হবে, একটা স্টেট বেসড রেটিং সিস্টেম করা হবে। কারণ যে কোনো জিনিসের কতটা ভালো হয়েছে তার মান, গুণমান বিচার করার জন্য একটা গ্রেডেশন সিস্টেম, রেটিং সিস্টেম থাকে। তো এরকম এক্ষেত্রেও একটা রেটিং সিস্টেম থাকবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো সেই স্টেট কতটা ডেভেলপমেন্ট করেছে। রিসেন্টলি তোমরা দেখবে যে পুরীকে কিন্তু হেরিটেজ সিটি হিসেবে ডেভেলপ করা হচ্ছে। তো এরকম সেগুলো বিভিন্ন স্টেটকে এনকারেজ করা হচ্ছে, এবং যারা স্টেটরা যদি এনকারেজড হয়, তারা যদি করে, তাহলে লং টার্ম কিন্তু তারা একটা ইন্টারেস্ট ফ্রি লোন কিন্তু তাদেরকে দেওয়া হবে। এটাও একটা গ্র্যান্ট ইন এড টাইপের, যাতে করে তারা এইগুলোকে আরোভাবে এগিয়ে নিয়ে যায়। এছাড়া শুধু বিভিন্ন স্টেটেই নয়, কি বলছে, প্রজেক্টস ফর পোর্ট কানেক্টিভিটি, tourism infrastructure and amenities will be taken up on islands including Lakshadweep. তো বিভিন্ন আইল্যান্ড যেগুলো আছে, আমাদের বিভিন্ন আইল্যান্ডস আছে আমরা জানি, আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডস আছে, লাক্ষাদ্বীপ আইল্যান্ডস আছে। তো এই আইল্যান্ডসগুলোর মধ্যে যেন পোর্ট কানেক্টিভিটি আরও ডেভেলপ করা যায়, এই আইল্যান্ডসগুলোতে অ্যামিনিটিসের আরও ডেভেলপমেন্ট করা যায়, সেদিকেও কিন্তু ফোকাস করা হচ্ছে এই বাজেটে। এবং এইটারই প্রমোশন হিসাবে কিন্তু লাক্ষাদ্বীপে গেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার। এবং ইউ নো দ্য কনসিকুয়েন্সেস, দো উই আর নট অ্যাফ্রেড, উই আর ডেভেলপিং অ্যান্ড উই উইল ডেভেলপ, রাইট? এনিওয়েজ, তো এরপরে চলে আসি আমরা টেকনোলজির ক্ষেত্রে।
টেকনোলজির ক্ষেত্রে দেখো একটা কর্পাস অফ 1,00,000 crore, এখন কর্পাস মিন্স হিউজ অ্যামাউন্ট অফ মানি, রাইট? এটাও কিন্তু একটা লং টার্ম, একটা দূরের কথা ভেবে করা হচ্ছে যে 1,00,000 কোটি টাকার একটা কর্পাস 50 ইয়ার, 50 বছর ধরে দেওয়া হবে ইন্টারেস্ট ফ্রি লোনের মাধ্যমে। কাদেরকে দেওয়া হবে? সেই সমস্ত প্রাইভেট সেক্টরকে যারা রিসার্চ করবে কোন কোন জিনিসের ওপর? সানরাইজ ডোমেন্স। ডোমেন মানে হচ্ছে স্থান, সানরাইজ মানে সূর্য উদয়। এখন হোয়াট আর সানরাইজ ডোমেন্স? সানরাইজ ডোমেন হচ্ছে সেই সমস্ত ক্ষেত্র যেখানে এখন অবধি খুব বেশি রিসার্চ ওয়ার্ক করা হয়নি, সবে সবে মানুষ জানতে শুরু করেছে সেই সব বিষয়গুলোকে, সবে সবে সেগুলোতে যেন সূর্যের আলো হয়েছে, আলোকপাত হয়েছে। সেই সমস্ত সানরাইজ ডোমেন্স মানে একদম নতুন, ফ্রেশ, এই বিষয়গুলোতে যে সমস্ত প্রাইভেট সেক্টররা ইন্টারেস্ট দেখাবে, রিসার্চ ওয়ার্ক করবে, তাদেরকে সরি স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে কি করা হবে? আগামী 50 বছরে শোধ করার মতন করে ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে অ্যাজ অ্যান এনকারেজমেন্ট যে তোমরা এগুলো করো। তার মানে রিসার্চ ওয়ার্কে কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সামনের স্লাইডে পাবো যে রিসার্চ ওয়ার্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর কি বলছে? ইট উইল প্রোভাইড লং টার্ম ফাইন্যান্সিং অ্যান্ড রিফাইন্যান্সিং উইথ লং টার্ম টেনার্স অ্যান্ড লো অর নীল ইন্টারেস্ট রেট। আমরা যেটা বললাম যে ইন্টারেস্ট রেট অলমোস্ট নেগলিজেবল হবে, অর মেবি ইট উইল বি নীল, কোনো ইন্টারেস্ট রেটই না হবে না। এবং এটার মাধ্যমে যে ডিপ টেকনোলজিস সেইগুলোকে কিন্তু ডিফেন্স সেক্টরের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট করা হবে। আমাদের পিএমকে আমরা বারবার বলতে দেখেছি যে আত্মনির্ভর ভারত, এইটাতে ডিফেন্স সেক্টরকে নেওয়া হয়েছে এবং ডিফেন্স সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি করা কাজ অলরেডি শুরু হয়েছে এবং ভবিষ্যতেও যে করা হবে সেটা কিন্তু এই বাজেটের মাধ্যমে যথেষ্ট পরিমাণে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, তো একটা কান্ট্রি দেখো ডেভেলপিং থেকে ডেভেলপড, এই যে একটা প্লাঞ্জ, এই যে একটা লিপ, এই যে ঝাঁপাচ্ছে, সেখানে কিন্তু বেশ কিছু জিনিস কাজ করে। তার মধ্যে এই জিনিসগুলো যে আমাদের দেশের জিডিপিটাকে বাড়াতে হবে, আমাদের দেশের প্রোডাকশনটাকে বাড়াতে হবে, এবং সেটা বাড়াতে গেলে আমাদের দেশের স্কিল্ড লেবারকে কাজে লাগাতে হবে। তো সেটা অলরেডি করা হচ্ছে এবং রিসার্চকে জোর দেওয়া হচ্ছে যে আমাদের রিসার্চ ওয়ার্ক হবে, আমাদের প্রোডাকশন হবে। এই আত্মনির্ভর ভারত ইজ আ ব্র্যান্ড দ্যাট ইজ হাইলাইটিং, আর এটা কিন্তু আরও বেশি এখানে ফোকাস করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কেমন? তো এছাড়া হেলথ আছে, হেলথে আয়ুষ্মান ভারত বিভিন্ন মেডিকেল গভর্নমেন্ট হসপিটালসগুলোতে সাধারণ নাগরিক আম নাগরিক প্রচুর মেডিকেল অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে। তো সেইটার কভারেজ আরও বাড়ানো হচ্ছে, অঙ্গনওয়াড়ি এবং আশা ওয়ার্কার্সদেরকেও এর আন্ডারে আনা হচ্ছে। এছাড়া ম্যাটার্নাল এবং চাইল্ড কেয়ারের যে বিভিন্ন স্কিম আছে, এখন বিভিন্ন স্কিম আছে, সেই সবগুলোকে একটা ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে, একটা আমব্রেলা কম্প্রিহেন্সিভ স্কিমের আন্ডারে আনা হচ্ছে। কেমন? আর একটা জিনিস যেগুলো মেয়েদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায়, সেই সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশনের কথাও কিন্তু এই বাজেটে বলা হয়েছে। এরপরে আসছে হাউসিং অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স। তো এই হাউসিং অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে যেহেতু কোভিড পিরিয়ডে এই কাজটা কিছুটা থমকে গেছিলো, পিএম আবাস যোজনা গ্রামীণ, দেখবে যোজনাগুলো আমি কিন্তু অনেক সময় আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা এই যোজনাগুলো ভালো করে জানো। সামনে আমি চেষ্টা করব তোমাদেরকে গভর্নমেন্টের বিভিন্ন ইম্পর্টেন্ট স্কিমসগুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার, তোমরা সেগুলোর জন্য অপেক্ষা করো এবং ফলো করবে। কেমন? তো পিএম আবাস যোজনা গ্রামীণ, এইখানে কিন্তু যে তার ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশন বেশ কিছুটা টার্গেটের কাছাকাছি যেতে পেরেছে। 3 crore হাউসেস কিন্তু প্রায় তারা অ্যাচিভ করে পেরেছে এবং তারা বলেছে উইদিন দ্য নেক্সট 5 ইয়ার তারা, যেহেতু ডেভেলপমেন্ট হলে ডিমান্ড বাড়বে, তো সেই জন্য আরও 2 crore হাউস কিন্তু আরও কিন্তু আগামী 5 বছরে বানানো হবে। ঠিক আছে, এবং সেটা বানানো হবে কিসের মাধ্যমে? পিএম আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে। ঠিক আছে, এছাড়া কি আছে? পিএম বিশ্বকর্মা যোজনা। আমরা দেখেছিলাম পিএম বিশ্বকর্মা যোজনাও কিন্তু আমাদের
প্রাইম মিনিস্টার ঘোষণা করেছিলেন, এবং সেটার মাধ্যমে কিছু সফট লোনস দেওয়া হবে বিভিন্ন আর্টিজানসদেরকে, হাতের কারিগরদেরকে, তাদেরকে এনকারেজ করার জন্য সেই কাজ হিসাবে, এবং এর মাধ্যমে দেশের ইকোনমিটাকে বাড়ানোর জন্য। এছাড়া কি বলছে যে যারা স্ট্রিট ভেন্ডার্স, এরকম 75 লাখ স্ট্রিট ভেন্ডার্সকেও কিন্তু পিএম স্বনিধি স্কিমের মাধ্যমেও কিন্তু সফট লোনস দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়া কি 43 crore লোনস স্যাংশনড আন্ডার পিএম মুদ্রা যোজনা। ঠিক আছে, তোমরা যোজনাগুলো কিন্তু ভালো করে ফলো করবে। এই পিএম মুদ্রা যোজনার মাধ্যমেও কিন্তু 43 crore লোন কিন্তু স্যাংশন হয়েছে। এছাড়া লখপতি দিদি এই স্কিমের মাধ্যমে ওমেন এম্পাওয়ারমেন্টও কিন্তু বেশ কিছুটা রুরাল ইকোনমিকে বুস্ট করার জন্য কিন্তু করা হয়েছে। কেমন? এগ্রিকালচারাল ফিশারির ক্ষেত্রে কি করা হয়েছে? প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনা এর মাধ্যমে 38 লাখ ফার্মার্স কিন্তু উপকৃত হয়েছেন, এবং সরকার দাবি করছে যে 10 লাখ এমপ্লয়মেন্টও হয়েছে কিন্তু এই যোজনার মাধ্যমে। এছাড়া প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস যোজনা, এটা একটা যোজনা, এর মাধ্যমে 2.4 লাখ সেলফ হেল্প গ্রুপস এরা কিন্তু অ্যাসিস্টেড হয়েছে, হেল্পড হয়েছে, আর 60,000 ইন্ডিভিজুয়ালসকে কিন্তু ক্রেডিট লিঙ্কেজ দেওয়া হয়েছে। এবং দ্য গভর্নমেন্ট উইল ফার্দার প্রমোট প্রাইভেট অ্যান্ড পাবলিক ইনভেস্টমেন্ট ইন পোস্ট হারভেস্ট অ্যাক্টিভিটিস, যেটা মেন সমস্যা হয় ফার্মার্সদের ক্ষেত্রে। উৎপাদন তো হয়ে গেল, উৎপাদনের পর যখন ফসল কাটা হচ্ছে, সেই ফসল কাটার পর তারপর কি সেটা বেচতে গিয়ে, বিক্রি করতে গিয়ে বিভিন্ন সমস্যা হয়। তো সেটাই সরকার বলছে যে পোস্ট হারভেস্ট, যখন আমরা ক্রপগুলোকে কেটে নেব তারপরেও আমরা তোমাদেরকে অ্যাসিস্ট করব বিভিন্নভাবে, যাতে তোমাদের ঘরে মূলধনটা উঠে আসে, লাভের টাকা উঠে আসে, এবং তোমরা ইকোনমিক্যালি ডেভেলপড হবে, এবং তার সাথে আমাদের রুরাল ইকোনমিও যাতে ডেভেলপড হয়। তো এরকম কিন্তু যে পোস্ট হারভেস্ট ইনভেস্টমেন্টও কিন্তু ডেভেলপ করা হচ্ছে। এছাড়া একটা নতুন, খুব ইম্পর্টেন্ট, একটা নতুন ডিপার্টমেন্টও কিন্তু খোলা হচ্ছে, যাদেরকে যার জন্য ফিশারম্যানরা উপকৃত হবেন। সেই ডিপার্টমেন্ট হচ্ছে মৎস্য সম্পদা। এই মৎস্য সম্পদ ডিপার্টমেন্ট খোলা হবে, যাতে করে ফিশারম্যানরা সরাসরি উপকৃত হয় এই ডিপার্টমেন্টের মাধ্যমে। এছাড়া আর কি করা হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে? দেখো, ন্যানো ডিএপি, হোয়াট ইজ ডিএপি? ন্যানো ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা একটা কি ন্যানো টেকনোলজি বেসড ফার্টিলাইজার। এইটার প্রমোশন, এইটার ব্যবহারের জন্য এনকারেজ করা হচ্ছে। কেন? এটা বিভিন্ন ধরনের, প্রায় সব ধরনেরই অ্যাগ্রো ক্লাইমেট জোনে কিন্তু এটা ফসল উৎপাদনে সহায়ক, সেই কারণে এইটার ব্যবহারকে এনকারেজ করা হচ্ছে। এছাড়া ডেয়ারি ফার্মার্স, তাদেরকেও অ্যাসিস্ট করা হচ্ছে। যারা ক্যাটলস আছে, ক্যাটলসের বিভিন্ন ফুট এবং মাউন্ট ডিজিজ হয়, তো এগুলোর মাধ্যমেও তারা যেন হেল্প পায়, তো তাদের ক্ষেত্রেও বিভিন্ন প্রকার অ্যাসিস্ট্যান্সের কথা বলা হয়েছে। এছাড়া তৈলবীজ বা অয়েল সিডস আমরা কিন্তু ইম্পোর্ট করি, ঠিক আছে, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করি। তো এক্ষেত্রে আমাদের কিন্তু আত্মনির্ভরতা, ওই আত্মনির্ভর ভারত, তো সেখানে তৈলবীজের উৎপাদন যেন আমাদের দেশে বৃদ্ধি পায়, সেটার কথা ভেবেও কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি কিন্তু নেওয়া হচ্ছে ভবিষ্যতে, যাতে তৈলবীজ উৎপাদন আরও বেশি পরিমাণে হয়, সেটার কথা মাথায় রেখে। কেমন? এছাড়া এবার আসছি আমরা এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। এই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস মাধ্যমে কি বিভিন্ন স্কিল্ড লেবার, তাই না? লেবাররা যদি স্কিল্ড না হয়, তাহলে উৎপাদনের পরিমাণটা কি হবে? হ্রাস পাবে। তো বিভিন্ন লেবার যেন স্কিল্ড লেবার হয়, যারা স্কিল্ড আছে তারা যেন আরও রিস্কিল্ড হয়, আপ টু ডেট হয়, সেইটার কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন ট্রেনিং তারা কিন্তু করার প্ল্যানিং করছে। 1.4 crore ইয়াং ইন্ডিভিজুয়ালসকে অলরেডি ট্রেন্ড হয়েছে তারা। যারা ট্রেন্ড রয়েছে 54 লাখ ইউথস, এরকম ট্রেন্ড ইউথসকে কিন্তু আরও আপস্কিলিং আর রিস্কেলিং, মানে এক কথায় আপগ্রেডেশন করা হচ্ছে। আর এছাড়া এই ট্রেনিং হাব কোনগুলো? আইটিআইগুলো বিভিন্ন, সেরকম আরও 3000 নিউ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট
বা ITI কিন্তু এস্টাবলিশ করা হবে, এই কথা কিন্তু ঘোষণা করা হচ্ছে এই বাজেটে। এর আগেই আমরা বলেছি রিসার্চের ক্ষেত্রে এই গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণে ফোকাসড। রিসার্চ আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি করছে দেখো, আমাদের লাল বাহাদুর শাস্ত্রী কি বলেছিলেন যে জয় জওয়ান জয় কিষাণ। অটল বিহারী বাজপেয়ী ওর সঙ্গে একটা জিনিস অ্যাড করলেন, কি বললেন, জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান। আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি কি বলছেন, ওর সঙ্গে ফার্দার অ্যাড করছেন জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান জয় অনুসন্ধান। অনুসন্ধান মিন্স রিসার্চ, ঠিক আছে, যাতে আরও রিসার্চ ওয়ার্ক ডেভেলপমেন্ট হয় বিভিন্ন জায়গায়। আমরা পেলাম না ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন বা বিভিন্ন যে তোমার সানশাইন ডোমেনগুলোকে আরও বেশি এনকারেজ করা হচ্ছে, সেই সবগুলোই কিন্তু এই রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে। এটা একটা মোটো বলতে পারো এই বাজেটের, ঠিক আছে, এইভাবে রিসার্চ ওয়ার্ককে ডেভেলপ করা হচ্ছে। এছাড়া আরও কী কী হাইলাইটস আছে, কি বলছে দেখো, গভর্নমেন্ট তো বাজেটে এগুলো কি করব, এর পাশাপাশি তো এটাও বলবে যে আমরা কি করেছি, তাই না, কিছুটা তো বলবেই। তো সেখানে কি বলছে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ পুলড 25 crore পিপল আউট অফ পোভার্টি ইন 10 years। এই 10 বছরের যে দুটো টেনিওর এই গভর্নমেন্ট করলো, তাতে কি বলছে, ওরা ডিমান্ড করছে যে আমরা 25 crore পিপলকে তাদের পোভার্টি লেভেল থেকে বা পোভার্টি লাইন থেকে ওপরের বাইরে করে নিয়ে আসতে পেরেছি। এছাড়া কি করেছে, গভর্নমেন্ট প্রোভাইডেড ফ্রি ফুড ফর 80 crore পিপল থ্রু ভেরিয়াস স্কিমস, এটাও তাদের ডিমান্ড। এছাড়া কি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার্স। না, হোয়াট ইজ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার? সরাসরি গভর্নমেন্টের খাত থেকে তোমার খাতে বা একটা ইন্ডিভিজুয়ালের খাতে যে টাকা পৌঁছে যাওয়া, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এরকম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার 34 lakh crore করা হয়েছে কোন যোজনার মাধ্যমে? PM জন ধন যোজনা। আর এছাড়া একটা বড় প্রজেক্ট, আমাদের যে ইস্টার্ন মোস্ট পার্ট যে স্টেটসগুলো রয়েছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, আরও যে বিভিন্ন রয়েছে, ইস্টার্ন যে এরিয়া, স্টেটস, এইগুলোর তে আরও ডেভেলপমেন্টে সেগুলোকে জোর দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এবং এই গভর্নমেন্ট ডিমান্ড করছে যে আমাদের ইস্টার্ন মোস্ট পার্ট অফ আওয়ার কান্ট্রি যদি ডেভেলপড হয়, দেন ইট উইল অ্যাড এ ফার্দার ফুয়েল, এ ফার্দার বুস্ট টু আওয়ার ইকোনমি। এটাও কিন্তু এদের একটা প্রজেক্টের পার্ট। এই ছিল এই গভর্নমেন্টের ইন্টারিম বাজেটের বেশ কিছু কি হাইলাইটস। আশা করি তোমরা উপকৃত হয়েছ। যদি তোমাদের মনে হয় যে এই বাজেট আরও ডিটেলে তোমাদের জানতে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব যে এটার আরও ডিটেল ভিডিও নিয়ে আসা। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই ফর টুডে।